নির্বাচনে কিন্তু সবচেয়ে বড় স্ট্রাগলটা হলো কিন্তু ভোটাররা, জনগণ। সবাইকে স্যাটিসফাই করা সম্ভব না। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, দেখবেন মানুষের মধ্যে একটা নির্বাচনের একটা উৎসব কিন্তু বিরাজ করছে। সবাই ভোট দিতে চায়। কারণ কেন ভোট দিতে চায় এটাও আপনাকে বিশ্লেষণ করতে হবে। কারণ আওয়ামী লীগের 15টি বছর বাংলাদেশের অধিকাংশ লোক ভোট দিতে পারে নাই। এবার ভোট দেওয়ার একটা সুযোগ এসেছে। সুতরাং এই সুযোগটাকে বাংলাদেশের মানুষ কাজে লাগাতে চায়। জোট নিয়ে নানান আলোচনা চলছে। 5টি নির্বাচনী জোটের কথা ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি। এর মধ্যে গণতান্ত্রিক সংস্কার জোট, যেটি আসলে এনসিপি সহ এবি পার্টি সহ আরেকটি রাজনৈতিক দল মিলে করেছে, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যারা করেছেন 20টি দল মিলে, সেখানে আসলে অনেক ছোট রাজনৈতিক দলও আছে, বেশ আলোচিত রাজনৈতিক দল এনসিপি তারাও আছেন। কে কার পারপাস সলভ করছে এরকম একটা কথা বলছিলেন ডাক্তার সাজিদুল হক রুবেল। সেই পারপাস সলভ করতে গিয়ে আসলে বড় কোনো অঘটন ঘটে যেতে পারে কিনা, সেরকম কোনো পরিবর্তন মানুষের রাজনীতিতে আবার নতুন করে চলে আসার সম্ভাবনা আছে কি? না, আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, বাংলাদেশের রাজনীতি কিন্তু জোটের একটি প্রচলন কিন্তু দীর্ঘদিন থেকে আছে। শুধু এই আমল না, আপনি যদি সেই এরশাদ বিরোধী আন্দোলন এবং ভারত উপমহাদেশের রাজনীতিও যদি আপনি দেখেন, জোটের একটা প্রাধান্য কিন্তু সবসময় ছিল, এখনও আছে। কারণ ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে অনেক সময় এখন এত ছোট ছোট দল এবং এত অনেক জায়গায় আঞ্চলিক দলের এত প্রভাব যে কোনো একটি বৃহত্তর দলের পক্ষে এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সম্ভবপর হয় না। যার জন্য কোনো অনেকে জোট বলেন বা অ্যালায়েন্স বলেন অথবা নির্বাচনীয় সমঝোতা বলেন, যেটা বলেন না কেন, এটা করে তারা নির্বাচনের বিজয়টাকে নিশ্চিত করতে চায়। তো বাংলাদেশে এখনও কিন্তু সেই ধারা কিন্তু এখন অব্যাহত আছে। আপনি দেখবেন যে কথাটি রুবেল ভাই বলেছে, এরশাদ বিরোধী আন্দোলনেই জোট ছিল, আবার নির্বাচনে কিন্তু জোট ছিল। বাংলাদেশে হয়েছে 4 দলীয় জোট হয়েছে, আবার মহাজোট হয়েছে, 14 দলীয় জোট হয়েছে, এই ধরনের জোট হয়েছে। কিন্তু আপনাকে দেখতে হবে সেই নির্বাচনগুলির গ্রহণযোগ্যতা কতটুকু হয়েছিল। আপনার কথায় আমি আসি, সেটা কি কোনো পারপাস সার্ভ করার জন্য হয়েছে না গণতন্ত্রকে রক্ষার জন্য হয়েছে, এটা হলো দেখার বিষয়। এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। এবারের প্রেক্ষাপটটা আপনি একটু দেখবেন। এবারের প্রেক্ষাপটটা হলো সবাই মনে করছে যে আগামী নির্বাচনটা একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হবে, যে এই নির্বাচনে আগের রাত্রে হয়ে যাবে না, অথবা বিনা প্রতিদ্বন্দ্বী হবে যে, অথবা প্রশাসন নির্বাচন করে দেবে না, এমন একটি আবহাওয়া কিন্তু বাংলাদেশে বর্তমানে বিরাজ করছে। জামায়াতের আমির বিএনপিকে উদ্দেশ্য করে এটিও বলেছেন যে বিএনপি হয়তো কোনো প্রশাসনিক কু করার এক ধরনের প্রচেষ্টা। এইটা যারা বলে তারা আমার মনে হয় যে বর্তমান পরিস্থিতি সম্বন্ধে কতটুকু তাদের ধারণা আছে, এটা আমার কাছে খুব সন্দেহ মনে হচ্ছে। কারণ আপনি দেখবেন নির্বাচনে কিন্তু সবচেয়ে বড় স্ট্রাগলটা হলো কিন্তু ভোটাররা, জনগণ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যাবেন, দেখবেন মানুষের মধ্যে একটা নির্বাচনের একটা উৎসব কিন্তু বিরাজ করছে। সবাই ভোট দিতে চায়। কারণ কেন ভোট দিতে চায় এটাও আপনাকে বিশ্লেষণ করতে হবে। কারণ আওয়ামী লীগের 15টি বছর বাংলাদেশের অধিকাংশ লোক ভোট দিতে পারে নাই। এবার ভোট দেওয়ার একটা সুযোগ এসেছে। সুতরাং এই সুযোগটাকে বাংলাদেশের মানুষ কাজে লাগাতে চায়। সুতরাং কেউ যদি মনে করে ম্যানিপুলেট হবে, জোর করে কেউ ক্ষমতা বসিয়ে দেবে, এই চিন্তা করাবার লাভ নেই। যার কারণে নির্বাচন যে ভালো হবে এইটার জন্যই কিন্তু আপনার একটা অন্যতম একটা উদাহরণ হলো এই যে জোটগুলি, অর্থাৎ তার সমর্থনটা বাড়াবার চেষ্টা করছে, জনগণকে বোঝাতে চাচ্ছে যে আমরা অনেকগুলি দল একসাথে, আমাদের পক্ষে আপনারা সমর্থন ব্যক্ত করেন। সুতরাং এই ব্যাপারে কোনো পারপাস আমি দেখি না। পারপাস একটাই, জোট নিয়ে যখন আলোচনা হচ্ছে, বিএনপি এবারে আমরা দেখতে পেয়েছি যে নতুন করে আসলে কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়নি, পুরনো যারা তাদের মিত্র হিসেবে ছিল তাদের সাথেই আছে। কিন্তু বিএনপির এই আসন ভাগাভাগি নিয়ে এবারে অনেক সমালোচনা হয়েছে। কোনো একজন ছাত্র উপদেষ্টার জন্য আসন ফাঁকা রাখা হয়েছে, সেই সমালোচনার মুখোমুখি হতো বিএনপিকে হতে হয়েছে। না, এখন আমরা বিএনপি এবার যে কাজটা করছে আপনি দেখবেন, আমরা কিন্তু একটা স্পষ্ট ঘোষণা দিয়েছিলাম বিএনপির পক্ষ থেকে, যারা দীর্ঘ 15 বছর স্বৈরাচার বিরোধী বা ফেসিস্ট যাই বলি আমরা, তার বিরোধী আন্দোলনে যারা বিএনপির সাথে ছিল তাদেরকে নিয়েই বিএনপি নির্বাচনে যেতে চায়। এবং ইতিমধ্যে দেখেন 273টি আসনে বিএনপি নমিনেশন ঘোষণা করেছে, কিন্তু এখনও 27টি আসন ফাঁকা আছে। এবং আমাদের পার্টি থেকে মহাসচিব স্পষ্ট ভাষায় বলেছে এর অধিকাংশ আমরা যারা আমাদের সাথে আন্দোলনে ছিল সেই জোট, সেই পার্টিগুলিকে আমাদের দেওয়া হবে। তাহলে সমঝোতার ভিত্তিতে হতে যাচ্ছে। হ্যাঁ, এবার তো অনেক নির্বাচন তো সমঝোতা। কারণ এখানে আপনার একটা দল মনে করেন সে একটা বড় রাজনৈতিক দল, কিন্তু তার ভালো গ্রহণযোগ্য ক্যান্ডিডেট নাই, জনপ্রিয় ক্যান্ডিডেট নাই, তাকে দিয়ে কি আপনি নির্বাচনে নিশ্চিত পরাজয়ের দিকে যাবেন? নিশ্চয়ই কেউ যেতে চাইবে না। যার কারণে নির্বাচনে যদি জিততে হলে আপনার বেশ কিছু কম্পোনেন্টকে আমাদের বিবেচনা করতে হবে। একটা হলো দলীয় অবস্থান, প্রার্থীর দলীয় গ্রহণযোগ্যতা, এলাকায় তার যোগাযোগটা কতটুকু। এমন একটা প্রার্থী আপনি এক জায়গায় দিয়ে দিলেন, সে ঢাকায় বিরাট নেতা, কিন্তু এলাকায় তার সাথে কোনো সম্পৃক্ততা নেই। এই যে সমঝোতার কথা আপনি বলছেন রাজনীতিতে কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে, সেটি করতে গিয়ে বিএনপির অনেক হেভিওয়েট নেতাদের মনক্ষুণ্ণ অবস্থায় আছে, সেই সম্ভাবনা বা সেই আলোচনাও তো এখন তুঙ্গে। না, এইটা একটা বিএনপির মতো একটি দলে যে কোনো আসনে 5 জন 10 জন করে খুব যোগ্য প্রার্থী আছে। আমাকে তো একজনকে চুজ করতে হবে, আমি কিন্তু সবাইকে পারবো না। সুতরাং এই বাস্তবতা মেনে নিয়েই কিন্তু আপনার প্রার্থীতা ঘোষণা করছে একটি দল। সুতরাং এখানে সবাইকে স্যাটিসফাই করা সম্ভব না। বরং আপনাকে এই বিএনপির মতো যেগুলি বড় দলগুলি, সেগুলি শুধু এমপি কি সব কিছু?
এখানে দলের পোস্ট আছে, তাকে আর যদি রাষ্ট্র ক্ষমতায় যদি যাওয়ার মতো সেই সুযোগ বিএনপি পায়, অনেকে অনেকভাবে মূল্যায়ন করার সুযোগ আছে। সুতরাং আমি মনে করি না এই যে নমিনেশন নিয়ে দলের মধ্যে খুব একটা অসন্তোষ আছে বা হবে, এটা চিন্তা করার কোনো কারণ